সংগঠন ছাত্রলীগ জেনে শুনে বুঝে। আমি একটা কর্মী সভা কাজ করেছিলাম মিলনের বাসা যেখানে ছিল গ্রিনওয়ে মগবাজারে, তো সামনে একটা খেলার মাঠ, এখন মাঠ কি এসছে জানি না, আছে না, সেখানে একটা আমাদের ঢাকা মহানগর ছাত্রলীগের আমাদের এরশাদ বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে না জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমান বিরোধী আন্দোলনে আমাদের নগরের একটা ছোট বাড়ি, ছোটোখাটো একটা কর্মী সভা হতো মাঠের মধ্যে সন্ধ্যার পরে। সেখানে মিলন চলে এসেছিল শুনতে। আমি প্রথমে খেয়াল করিনি, জানার কথা না। তখন এই আমাদের এলাকার যারা ছাত্র ছিল বলেছিলেন খুব ভালো, মেডিকেলে পরে দেখেন তাকে পার্টিতে আনা যায় কিনা। আমি তার নাম টাম জিজ্ঞেস করলাম, মেডিকেল কলেজে তাকে আমি ধরলাম। তো সে বলল যে আপনি, সে স্পোর্টসম্যান ছিল, যে আপনাদের সম্পর্কে জানি, বইপত্র দেন। তো ওর রুমমেট ছিল ডক্টর অনিল, আমাদের ক্লাসমেট, এখন সে খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে, অনিল কুমার দে। হ্যাঁ বেঁচে আছে, আমরা অনেকদিন খবর পাইনি, তার বেঁচে আছে। অনিল আমাদের সংগঠনের খুবই তাত্ত্বিক নেতা ছিল। অনিলের প্রভাবেই আসলে মিলন আমাদের দলে আসে। অনিল তাকে লরেন্স লিপসুজের কর্নেল তাহারের উপরে যে বই বাংলা অনুবাদ, ইংরেজি বই পড়েছে, সেটা পড়ার পরে সে সিদ্ধান্ত নিয়েছে যে আপনারা সমাজ বিপ্লবের কাজ করেছেন, চেষ্টা করেছেন, আমরা তো এগুলো জানি না। তখন সে আনুষ্ঠানিকভাবে আমাদের সংগঠনে যোগদান করে। হচ্ছে জেনে বুঝে সমাজ পরিবর্তনের রাজনীতি, প্রগতির রাজনীতিকে ধারণ করে সে আমাদের দলে যোগ দিয়েছে এবং খুবই মন দিয়ে কাজ করত, সিরিয়াসলি, লেখাপড়ার মতোই। তো যাই হোক, মিলনের বেশ কিছু অনেক তার ইয়ে আছে। আমরা যদি বর্তমান প্রজন্মের মধ্যে নিয়ে যেতে চাই, আমাদের মেডিকেল কলেজের ছাত্রদের মধ্যে নিয়ে যেতে চাই, আমাদেরকে কাজ করতে হবে স্বয়ংক্রিয়ভাবে। কিন্তু ইতিহাস মানুষ জানে না, হয়তো গবেষণার প্রয়োজনে মানুষ ইতিহাসটা আনে, গবেষকটা যতটুকু অবজেক্টিভ ততটুকুই সে তুলে নিয়ে আসে। যদি কেউ ইন্টারেস্টেড হয় গবেষণা করতে গিয়ে সেই বিষয়ে সে আরও জানতে চায়, তখন সেটা বেরিয়ে আসে। কিন্তু গবেষকদের গবেষণার মাধ্যমে তো মিলনের মতো যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছেন আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। আমাদের বাস্তব কাজের মধ্য দিয়ে মিলনকে স্মরণ করতে হবে। জয়দীপ খুবই সঠিকভাবে বলেছে যে চিকিৎসক সমাজ আজও মিলনের আবেগকে ধারণ করে। কারণ চিকিৎসক হয়ে একজন এই সমাজটাকে বদলে দিতে চেয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন চেয়েছে খুব কম মানুষই। তারা গর্ব অনুভব করে এবং তারা দলমত নির্বিশেষে, হয়তো আমাদের দলের নামও জানে না, অথবা আমাদের দল সম্পর্কে বিরূপ ধারণা আছে, কিন্তু মিলনকে তারা ভালোবাসে। তো এটাকে আমাদের নিয়ে যেতে হলে, মিলন যেই কারণে আমাদের ছাত্র সংগঠনে যোগদান করেছিল বা ছাত্র রাজনীতি শেষ করার পরেও কন্টিনিউ করেছে, মেডিকেল অ্যাসোসিয়েশন আমাদের দলের পরোক্ষভাবে, সরকারি চাকরি করে বা করে সরাসরি দল করা যায় না, কিন্তু আমাদের দলের প্রতিটি সিদ্ধান্তকে সে জানতো বা সিদ্ধান্তের আগে সে কথা বলতো। আন্দোলনেও তাই, গণ আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে কোন দিকে যাচ্ছে, এবং চিকিৎসকদের আন্দোলন যে জনগণের আন্দোলন থেকে বিচ্ছিন্ন কিছু না, খুবই জীবন্তভাবে বুঝেছিল যে চিকিৎসকদের সংকীর্ণ পেশাগত স্বার্থ দিয়ে চিকিৎসকদের দাবি আদায় হবে না। চিকিৎসকদেরকে বৃহত্তর জনগোষ্ঠীর গণতন্ত্রের আন্দোলন, মুক্তি আন্দোলনের সাথে যুক্ত করতে হবে এবং চিকিৎসকদেরকে জনগণের স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। মিলন বেশ কয়েকটা লেখাও লিখেছিল এই স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে পরিবর্তন কি দরকার। তো সেই বিষয়ে আমি দু একটা কথা বললাম। আজকে একটু কথা বলে নিই, আম্বিয়া ভাই, প্রধান ভাই বলবেন যে রাজনীতির অবস্থা নিয়ে কিন্তু আমাদের আরও বেশি তৎপর হওয়া দরকার। প্রধান ভাই প্রায় টকশোতে যান, আমি দু একটাতে যাই। আমার মনে হচ্ছে যে একদল লোক জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে
বিপ্লবের নামে, গণঅভ্যুত্থানের নামে দেশের যে যতটুকু গণতান্ত্রিক ব্যবস্থা আছে তারা এটাকে তছনছ করে দিতে চায়। যদি তাদের কোনো আদর্শ থাকতো আমার কোনো আপত্তি ছিল না, যে তারা একটা নির্দিষ্ট আদর্শর অনুসারী। যেমন আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি, সমাজতন্ত্র করতে গেলে আলটিমেটলি বিপ্লব প্রয়োজন হবে, জনগণ যদি সমর্থন করে বিপ্লব করব। বা আমরা অ্যাটেম্পও নিয়েছি, বৈপ্লবিক গণঅভ্যুত্থান 7 নভেম্বর হয়েছে, বা তার আরও আগে পাকিস্তানের সময় যারা কমিউনিস্ট বিপ্লবী ছিলেন তারা তেভাগ আন্দোলন করেছেন, অনেক কিছু। একটা আদর্শ স্পষ্ট ছিল। আমাদের আদর্শ না হতে পারে, অন্য একটা আদর্শ হোক, কিন্তু তারা তার জন্য একটা পরিবর্তন চান, গুণগত পরিবর্তন চান, তাহলে কিন্তু আপনি একটা রাজনৈতিক ব্যাকরণের মধ্য দিয়ে সেটা বুঝতে পারতেন। কিন্তু এবারে এই ধরনের লোক খুব পরিকল্পনা করে বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়া তো বটেই, কোথায় কে টক শোতে থাকবে। যেভাবে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে টেলিফোনে বলা হতো অমক অমককে টক শোতে দিতে হবে, এবং সরকারের বিভিন্ন সংস্থার লিস্টেড ম্যান, তার সাথে আপনি যাকে দেন না কেন অসুবিধা নেই, কিন্তু ওদেরকে রাখতে হবে। এরকম একটা হয়তো গোয়েন্দা বিভাগ থেকে হচ্ছে না, কিন্তু যারা একটা বিশেষ হীন উদ্দেশ্যে এই দেশে গণঅভ্যুত্থানের নামে একটা বিশৃঙ্খলা করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়, এবং তাদের যুক্তিতর্ক অবাক করার মতো, এটা কোনো যুক্তির ধার ধারে না। আমি দু একটাতে গিয়ে অবাক হয়ে গেলাম। এই কথাগুলো তারা কোত্থেকে পেয়েছে? তাদের মুখ থেকে এই কথাগুলো বলার কথা না। যেমন একটা কথা বলা হয় সচেতনভাবেই, আমি এত বিস্তারিত বলবো না, যে 5ই আগস্টে শহীদ মিনারে সরকার গঠন করে নিতে ভালো হতো। কালকে একজন বলেছে। আমি বললাম, আপনি শহীদ মিনারে করতেন, আমি শাহবাগের মোড়ে একটা সরকার করতাম। আরেকজন বায়তুল মোকাররমের সামনে সরকার গঠন করত। আপনাদের কি আদর্শ ছিল যে শহীদ মিনারে করবেন? আপনারা গণঅভ্যুত্থানের আগে বলেছেন যে বিপ্লব যদি সফল হয়, গণঅভ্যুত্থান সফল হয়, বাংলাদেশকে আপনার ইসলামিক রিপাবলিক করবেন অথবা সমাজতান্ত্রিক রিপাবলিক করবেন। কি বলেছেন? কে বলেছে? দেখান আমাকে। আপনি কেন শহীদ মিনারে সরকার গঠন করে যাবেন? কিসের ম্যানিফেস্টো ছিল আপনাদের? তাহলে আমি কেন শাহবাগের মোড়ে সরকার গঠন আরেকটা কেন করব না? রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে সরকার গঠন করা হয়েছে বলেই সবাই মেনে নিয়েছে। পরাজিত পক্ষ থেকে শুরু করে বলা হয় ভারত নাকি খুবই ক্ষুব্ধ। হ্যাঁ, ভারত খুবই ক্ষুব্ধ হয়েছে বা বিব্রত হয়েছে 5ই আগস্টে গণঅভ্যুত্থানে। সবচাইতে আগে ভারতের প্রধানমন্ত্রী এই 8ই আগস্টে যখন আপনার বঙ্গভবনে শপথ হলো, সে এটাকে অভিনন্দন জানিয়েছে, সাফল্য কামনা করেছে। ফর হোয়াট? একটা সরকারের ধারাবাহিকতাকে সে মেনে নিয়ে, আমার মনে হচ্ছে যে আমি তাদের মুখপাত্র হওয়ার কোনো প্রয়োজন নেই আমার, একটা স্ট্যাবিলিটির ধারা। এবং ভারতের এই প্রতিক্রিয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, সৌদি আরব, চায়না সবাই এই সরকারকে অভিনন্দন জানিয়েছে, স্বীকৃতি দিয়েছে। আপনি যদি শহীদ মিনারে একটা অস্পষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে, হয়তো মনের গোপন করে আপনাদের ইয়ে ছিল থাকতো, আপনি ইয়ে করতেন, ওই সরকার কিন্তু কেউ মেনে নিত না এবং কোনো কমান্ড থাকতো না। লিবিয়ার মতো অবস্থা হতো। লিবিয়াতে এরকম আপনার এইভাবে সরকার গঠন হয়েছে, লিবিয়ার রাজধানীতে ত্রিপোলিতে, আরেকটা বেনগাজিতে হয়েছে। আজ পর্যন্ত লিবিয়াতে এই দুই সরকার এক হয় নাই। জাতিসংঘ শেষ পর্যন্ত একটা সরকারকে স্বীকৃতি দিয়েছে, বেনগাজির সরকারকে, যারা রাজধানীর বাইরে। তারপরে কিন্তু আপনার মিটমাট হয়নি। চোরাচালান, মাদক চোরাচালান, অস্ত্র কেনা, সব কিছুর ভূস্বর্গ হয়ে গেছে আপনার লিবিয়া। বাংলাদেশকে ওই জায়গায় নেওয়ার কিন্তু আপনার এখনো পরিকল্পনা বাদ দেয়নি তারা সংবিধানকে, হ্যাঁ, কোনো কোনো ছাত্র বলতেছে বা তাদের ইয়ে থেকে যে বিপ্লব নতুন সংবিধান করবে, কিন্তু আসল কথা হলো সংবিধান ছুঁড়ে ফেলার মধ্য দিয়ে দেশটাকে ছুঁড়ে ফেলে দেওয়া। আমি ব্যক্তিগতভাবে, আপনারা জানেন যে এই যে আপনার পুঁজিবাদী আদর্শে বিশ্বাসী রাষ্ট্রকে টিকে রাখা বা এই আইন আদালত, সামরিক বাহিনী, এটা আমার কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। কিন্তু আপনি এটাকে উৎখাত করার মাধ্যমে দেশটাকে লিবিয়া বানাবেন, সোমালিয়া বানাবেন,
এটা তো হতে পারে না। আপনি সোমালিয়া করবেন, সোমালিয়া দুইটা দেশ, কিন্তু আমরা জানি না সোমালিয়া যারা দখল করে আছে তাদেরকে জাতিসংঘ স্বীকৃতি দেয় না, সোমালিল্যান্ড সেটার নাম। আর মোগাদিশুতে যেই সরকার আছে বিদেশি সন্দেশ পাহারায় সেটাকে জাতিসংঘ স্বীকৃতি দেয়। দুটো দেশ, কিন্তু জাতিসংঘ স্বীকৃতি জানিয়ে দেয় তাদের দখলে খুব সামান্যই আছে। ইয়েমেনে কি অবস্থা? ইয়েমেনের অধিকাংশ জায়গা দখল করে আছে যাদের হুতি নামে গাল দেওয়া হয়। আসলে তারা কিন্তু একটা মানে রাজনৈতিক সরকার, তারা অধিকাংশ জায়গা দখল করে আছে ইয়েমেন, তাদেরকে জাতিসংঘ স্বীকৃতি দেয় না। সৌদি আরব দেয় না। সৌদি আরব একটা সংখ্যালঘু একটা অংশ, যারা যেই সরকারকে উৎখাত করে সরকার আসছে। তাহলে আমরা বাংলাদেশে সুখে থাকতে ভূতে গিলায় এই বিপ্লবের নামে, গণঅভ্যুত্থানের নামে, সংবিধানকে ছুঁড়ে ফেলার নামে এগুলো করার একটা হিরো উদ্দেশ্য। আমি বলছি না সবার আছে, অনেকে পায়াস উইশ থেকে হয়তো এগুলো বলছে এগুলো করতে হবে। হ্যাঁ, অবশ্যই পরিবর্তন করতে হবে। ফ্যাসিবাদ যেন প্রত্যাবর্তন বলেন, সেটা ফ্যাসিবাদের প্রত্যাবর্তন না হলে এই জিনিস করা দরকার, যেভাবে আমরা ঐক্যমত কমিশনে আলোচনা করেছি। আর সেই সমস্ত এজেন্ডাই কিন্তু নাই যে কেন আমি এইটা করব, আমরা কি কি পরিবর্তন হচ্ছে, এগুলো কিন্তু আলোচনার মধ্যে নাই। আলোচনা হচ্ছে গণভোট, রাষ্ট্রপতির আদেশ, এই সরকার ইয়েকে রাষ্ট্রপতিকে ফেলে দাও, এই সরকার ওই 106 ধারা অনুযায়ী হয় নাই, জনগণের সুপ্রিম ইয়েতে বহিঃপ্রকাশ, সবই জনগণের সুপ্রিম বহিঃপ্রকাশ। এটার একটা ধারাবাহিকতা ছিন্ন করে অন্য কিছু করতে চায়, এবং তারা সারা দেশটাকে নিয়ে তারা নিয়ন্ত্রণ নিয়ে দেশটাকে, তাও তো না, তাদের দেশ নিয়ে একটা অংশ থাকলেই হলো। এবং কিছু কিছু লোক একটা চিটাগাং অংশ তাদের নিয়ন্ত্রণে থাকলে হলো, এই বন্দর টন্দর দিয়ে দেওয়া, এগুলো একটা অংশ। আমাদের চিটাগাং লাগবে, আর কিছু লাগবে না, আপনারা ওদিকে করেন। কাজী তারপরে আপনার এই যে দায়িত্বহীন কথাবার্তা বলেছে যারা, এই চিকেন নেক বলে কত যে সর্বনাশের কথাবার্তা বলেছে, হয়তো তারা হুজুগে পড়ে কেউ কেউ বলেছে। আমি শুনেছি যে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের যে গলাটা আছে আসামের বর্ডারে এবং দিনাজপুর বর্ডারে, তারা দুই জায়গায় দুইটা ক্যান্টনমেন্ট করে ফেলতেছে। আগে তো ছিল না। তাই উস্কানিটা কারা দিল? ফলাফলটা কি হলো? ফলাফল আমাদের গলা, আমাদের চিকেন নেক না, আমাদের গরুর নেক, আমাদের গরুর নেকের দুই সাইডে দুইটা ক্যান্টনমেন্ট হয়ে যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। এই যুদ্ধাবস্থা তারা হু ইজ দ্য বেনিফিশিয়ারি? কার ইঙ্গিতে এই কথাগুলো বলা হচ্ছে? কাজেই অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার দরকার। তখন আপনি প্রকাশ্যে রাজনীতির গতিপথ কি সেটা বলতে পারবেন, চ্যালেঞ্জ করতে পারবেন। প্রয়োজনে আমরা হরতাল করবো সেই সরকারের বিরুদ্ধে যদি আমাদের মনোমত না হয়। মনোমত হলে সব পক্ষে থাকবো। একটা রাজনৈতিক পক্ষ বিপক্ষ, রাজনৈতিক ডিবেট, রাজনৈতিক একটা ব্যাকরণের মধ্যে দেশ চলে আসবে। এখন আপনি এই সরকারের বিরোধিতা করে দাঁড়াতে পারছেন না তো। কোনো কোনো দল চেষ্টা করছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিরোধী, এটা জমছে না। কারণ আমরাই তো বঙ্গভবনে গিয়ে এই সরকারকে শপথ ইয়েতে করেছি এবং সমর্থন দিয়েছি। এবং এই সরকারকে চাপ দিলে বলে, ভাই আমার কথা পুলিশ শোনে না, আমার কথা আমলা শোনে না, আমার কথা মানি মার্কেট শোনে না। আপনি বলতে পারেন যে আসেন কেন জানগা, তো উনি চলে যাক, এটা অনেকেই চায়। চলে গেলে কি হবে? যে কামটা 5ই আগস্ট করতে পারেন নাই, আংশিক করেছেন, সেই কামটা পুরো করার চেষ্টা করবেন, সেটা তো মনের মধ্যে আছে। কাজে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে, আমার পছন্দ না এমন একটা সরকারও যদি নির্বাচিত হয়, নির্বাচন ভালো হবে না। শতাব্দীর সেরা নির্বাচন তো প্রশ্নই আসে না। একটা খারাপ নির্বাচন হবে, তাও হোক। এবং আমি জানেন এই নির্বাচনে যারা পরাজিত হবে তারা পরের দিনই বলবে কারচুপি হয়েছে। ওই কালচার থেকে বেরিয়ে আসতে পারিনি। তারপরেও যারা নির্বাচনে জয়লাভ করবে তাদের কাছে সরকারটা যাক, তারপর সেই সরকারের সাথে আমরা বুঝবো। এই সরকারকে বিদায় দেওয়া দরকার খুব তাড়াতাড়ি, অতি দ্রুত, মঙ্গল যদি তারা যায়, এবং নির্বাচনের মাধ্যমে সেটা যেতে হবে, অন্য কোনো ভাবে না। তো যাই হোক, স্বাস্থ্যের বিষয়ে দু একটা কথা বলি। আমাদের মনে হয় মিলন দিবস আগামীতেও আসবে, এই আমাদের স্বাস্থ্য মেইন এজেন্ডা করে আমাদের কথা বলা উচিত। স্বাস্থ্যের বিষয়ে আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাটা মাথা ভারী। তার প্রধান কারণ, আমাদের দেশে নাগরিকদের স্বাস্থ্যের খরচ কিন্তু নাগরিকরা নিজেরা পকেট থেকে দেয়। প্রতি বছরে হিসাব হয়, WHO বাধ্যবাধকতা হয়,
মানুষ তার পকেট থেকে খরচ করে 72 টাকা, আর বাকি টাকা সরকারি হাসপাতাল আর কিছুটা আপনার আমাদের বিদেশি আমাদের যারা উন্নয়ন সহযোগী বলি WHO বা ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন, সেখান থেকে টাকাটা আসে। কিন্তু যেই সব দেশে আপনার সরকার স্বাস্থ্যের পুরো খরচটা বেয়ার করে, তারা হিসাব করে আমি যদি স্কুলের ছাত্রদেরকে ব্যায়াম শিখাই, সাইকেলে করে আসতে বলি, রাস্তাঘাটে একটা সাইকেলের লেন করি, আমার যে টাকাটা খরচ হবে, এই টাকা খরচ হবে হয়তো আমার 1 কোটি টাকা। কিন্তু যদি আমি এটা না করি তাহলে এদের ডায়াবেটিস হবে, এদের ব্লাড প্রেশার হবে, এদের ক্যান্সার হবে, তখন আমাদেরকে সারা জীবন এদেরকে ওষুধ ফ্রি দিতে হবে। তাহলে সেই টাকাটা হবে হাজার হাজার কোটি টাকা। তাই তারা একটা রোগ প্রতিরোধের জন্য তারা ইনভেস্টমেন্ট করে, খেলার মাঠ তৈরি করে। এখন আপনি জায়গা কিনে নিয়ে বিল্ডিং করে, তারা জায়গা কিনে নিয়ে সরকার খেলার মাঠ তৈরি করে। কারণ খেলার মাঠে যদি বাচ্চারা খেলতে পারে তাহলে তাদের ডায়াবেটিস হবে না, ব্লাড প্রেশার হবে না, তারা সুস্বাস্থ্য অধিকারী হবে, সরকারের চিকিৎসা খরচ কমবে, আর তারা তাদের মস্তিষ্কের বিকাশ হবে, পড়াশোনা ভালো করবে, দক্ষ জনশক্তি হয়ে দেশের কাজে লাগবে। এরা বিজ্ঞানী হবে বা শ্রমিকও যদি হয়, তারা ভালো কাজ করতে পারবে। কাজেই সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষাটা আমাদের 1 নম্বর দাবি হওয়া উচিত প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি। এখানে যদি আপনি টাকাটা খরচ করেন তাহলে আমাদের অনেক অনেক উন্নতি হবে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির সাথে সাথে অনেক উন্নতি হবে। যেমন দেখেন, প্রাইমারি স্কুল একটা আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ আমল থেকে গ্রামে গ্রামে কিন্তু মানুষ ব্যক্তিগত উদ্যোগে এই স্কুলগুলো করেছে, শিক্ষার বিরাট প্রসার হয়েছে, একটা সামাজিক আন্দোলন। আমার মনে হয় আমাদের একটা সামাজিক আন্দোলনে যাওয়া দরকার, প্রত্যেকটা গ্রামে আমরা এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র করব, এবং সরকারের এগিয়ে আসা দরকার। ওই স্কুলের মতো ঝামেলা হতে পারে এমপিও ভক্তি ইত্যাদি দিয়ে। তো প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র যদি সামাজিকভাবে তৈরি হয়, যেখান থেকে আপনি প্রাথমিক চিকিৎসা হবে এবং বড় বড় রোগ যেন না হয়, সেই রোগটা সেখান থেকে আপনি আটকে দেবেন। প্রাথমিকভাবে ধরা পড়লে, আপনি ডায়াবেটিস যদি প্রথমেই ধরা পড়ে, তাহলে আপনি যদি ঠিক মতো নিয়মকানুন চলতে, ওষুধ খেতে হবে না, ব্লাড প্রেশারও তাই। কাজেই এই প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হবে আপনার, যদি আপনি একটা বড় হাসপাতাল একটা এলাকায় করেন, মেডিকেল কলেজ হাসপাতাল, তার সঙ্গে থাকতে হবে সেকেন্ডারি হাসপাতাল, আমি প্রায় ডেঙ্গুর জন্য বলি, মানে জেলা হাসপাতাল যেটা সেরকম, বা ঢাকা শহরে রেলওয়ে হাসপাতাল বা সিটি কর্পোরেশনের হাসপাতাল, এরকম হাসপাতাল একটা আপনার বড় হাসপাতাল থাকবে 10টা বা 20টা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকবে 500টা। তাহলে এই পিরামিড স্ট্রাকচারে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হওয়া দরকার। কিন্তু হচ্ছে উল্টাটা, স্পেশালাইজ হাসপাতাল, বড় বড় হাসপাতাল করা হচ্ছে কারণ বাণিজ্যিক উদ্দেশ্য, মানুষের রোগ সারানোর উদ্দেশ্য না। বেশি বেশি হার্ট ডিজিজ হলে তাদের কোনো কিছু আসা যায় না। হার্ট ডিজিজ হলে বিদেশে যায়, আচ্ছা আমার এখানে এসে হার্টের অপারেশন করেন, আমার টাকা কামাই করুন। হার্টের অসুখ কমাবার জন্য যে আর আমাদের টাকা খরচ করা দরকার, সেটা কিন্তু আমরা ভাবি না, এবং আমাদের পাবলিকও ভাবে না সেটা। এখন দেখেন, এই যে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার নাই, কমিউনিটি ক্লিনিকে থাকে স্বাস্থ্যকর্মী। স্থানীয় সরকার কমিশন বলছে এটা উঠাই দাও, কেন? এখানে তো ডাক্তার বসে না, এখানে অপারেশন করা যায় না, রেখে লাভ কি? কিন্তু কমিউনিটি ক্লিনিকে যে যারা স্বাস্থ্যকর্মী বসে, তারা যে একজন মানুষকে উপদেশ দিচ্ছে, গর্ভবতী মায়েদেরকে 3বার তারা পরীক্ষা করতেছে স্টেথোস্কোপ দিয়ে, তার বাচ্চাটা নড়তেছে কিনা, বাচ্চাটা বড় হয়ে গেল কিনা, তাকে আলট্রাসাউন্ড পাঠাতে হবে কিনা, একটা প্রাথমিক কেন্দ্র। বাচ্চাদের কৃমির ওষুধ দিচ্ছে, বা বৃদ্ধ মানুষকে ব্লাড প্রেশার মেপে দিচ্ছে, গ্লুকোজ মাপার যন্ত্রপাতি আছে অনেক জায়গায়, নষ্ট হয়ে গেছে, যে আগের থেকেই মাপা যায় রক্তে চিনির পরিমাণ কিরকম। ডাক্তার থাকতেই হবে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নট নেসেসারি ডাক্তার থাকতে হবে। প্রশিক্ষিত একজন স্বাস্থ্যকর্মী অনেক সার্ভিস দিতে পারে। একজন পুষ্টিতে প্রশিক্ষিত, যে পুষ্টি আপা ছিল, এগুলো বন্ধ করে দিয়েছে সরকার। সে বলে বাচ্চাকে কিভাবে আপনার খাওয়ালে ও স্বাস্থ্য ভালো হবে, বা একজন বৃদ্ধ মানুষকে কিভাবে খাওয়ালে তার ব্লাড প্রেশার মানে লবণটা কম খাওয়াতে হবে। স্বাস্থ্য বলতেই ডাক্তার এবং অপারেশন থিয়েটার না, স্বাস্থ্য বলতেই এফআরসিপি, এফআরসিএসএ, এফআরসিপি প্রফেসর না। সাধারণ মানুষ এমবিবিএস ডাক্তার দেখাতে যায়, যে টাকা আছে তার কাছে যায় না, বড় প্রফেসরের কাছে যায়। কাজে বড় প্রফেসর যেখানে আছে, বড় বড় হাসপাতাল সেগুলো গড়ে উঠতেছে। আপনি ব্লাড প্রেশার জন্য না হয়, আপনার ডায়াবেটিস জন্য না হয়, ক্যান্সার জন্য না হয়,
কিডনিতে পাথর যেন না হয় সেটা কি বেশি দরকার, নাকি কিডনি পাথর হইলে কোথাও অপারেশন করবে সেই হাসপাতাল দরকার দরকার? এইটা কিন্তু আমাদেরও চিন্তার পরিবর্তন দরকার। তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে মানুষের, এবং স্বাস্থ্য ব্যবস্থাটা একটা লাইনে আসবে, স্টিম লাইনে আসবে। দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে এই আগের সরকার বলছে আরো বড় হাসপাতাল করব। কেন? সব তো ঢাকা মেডিকেল কলেজেই আসে সারা বাংলাদেশের রোগীরা, এটা আরো বড় করতে হবে। এটা কথা হলো, স্বাস্থ্যগত কারণেও তো একটা বড় হাসপাতাল করা ঠিক না। একজনের রোগ আরেকজনের মধ্যে চলে যাবে। আমরা বলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, যে অ্যান্টিবায়োটিক খায় অপ্রয়োজনে, সেটার প্রতিরোধী যেই জীবাণু সেটা হাসপাতালে গিজগিজ করে। আপনি হাসপাতালে সুস্থ লোক হাসপাতালে ঢুকবেন ফোড়া কাটার জন্য, অসুস্থ হয়ে বেরিয়ে আসবেন। আইসিইউতে নেওয়াই উচিত না রোগীকে। আইসিইউতে হচ্ছে ওই রকম আমরা সুপার বাগ বলি আর কি, অ্যান্টিবায়োটিক খায়া খায়া এমন জীবাণু তৈরি হয়, ওগুলা যদি আপনার শরীরে ঢোকে আপনার কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করবে না। অনেকে বলে না যে আমার বাবার আইসিইউতে ঢুকাইলে মরে গেল, ওইটার মধ্যে পড়ে যায়। আমরাও খুব ইতে থাকি, আইসিইউতে কেন নিচ্ছে না, ডাক্তার শালা ইয়ে দিচ্ছে না, আবার আইসিইউ ঢুকানোর পরে বলেন বাইর করতেছে না কেন? আইসিইউ তো দরকার নাই তো। এতগুলো হাসপাতাল প্রাইভেট, আইসিইউর সংখ্যা সরকারি হাসপাতালের চেয়ে বেশি, কি জানেন, বাণিজ্যের উদ্দেশ্যে। আইসিইউতে ঢুকছেন যদি বিনা প্রয়োজনে, আপনার ওই সুপার বাগ আক্রমণ করবে। তাই বলে আইসিইউতে নেবেন না তা না। আপনি শ্বাসকষ্ট হয়ে যদি আইসিইউ ছাড়া না বাঁচেন অবশ্যই নেবেন। তাই এগুলো আলোচনা আমাদের হওয়া উচিত, শুধু মিলন দিবসকে কেন্দ্র করে না। তাহলে আমরা যদি রাজনৈতিক দলগুলো এভাবে স্বাস্থ্য ব্যবস্থা, এই যে বলি জনস্বাস্থ্য ভিত্তিক সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ঔষধ নির্ভর স্বাস্থ্য সুরক্ষা না, অপারেশন নির্ভর স্বাস্থ্য সুরক্ষা না, প্রেসক্রিপশন নির্ভর স্বাস্থ্য সুরক্ষা না। জনস্বাস্থ্য হচ্ছে 1 নম্বর রোগ প্রতিরোধ, 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন, তারপরে চিকিৎসা তো আছেই, তারপরে আপনার পুনর্বাসন। আপনি রোগী হয়ে কাজে যোগদান করবেন, আপনাকে ফিটফাট করে কাজে নিতে হয়। এটা কি করে? বাড়িতে আমাদের মায়েরা করে, বউরা করে। এটা স্বাস্থ্য বিভাগের করার কথা। আরেকটা হচ্ছে আপনার ক্যান্সারের নাই আনসার, তাকে তো আপনার বাঁচিয়ে রাখতে হবে আরামে, যতখানি আরাম দিয়ে পারা যায় মৃত্যুর আগ পর্যন্ত। এই 5টা উপাদান নিয়ে স্বাস্থ্য। সেই রকম ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা আছে, জনস্বাস্থ্য ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা। যাই হোক, আমরা এই বিষয়ে সময় পেলে আমরা আলাপ করব। আমাদের প্রত্যেকটা বিষয়, যে আমাদের সংস্কার কমিশন হয়েছে 11টা, এর মধ্যে কিন্তু অনেক কিছু বাদ আছে। এগুলো নিয়েও আমাদের বিস্তারিত আলাপ করা দরকার, যে আমরা দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চাই। আর ইলেকশন কবে হবে এটা নিয়েই তো আমাদের সময় চলে যাচ্ছে। আগে হবে না পরে হবে, গণভোট আগে না ইলেকশন পরে, তারপরে কার সাথে কি ইত্যাদি, এই বিচার আচার ইত্যাদি এগুলো চলবে। কিন্তু দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা কি পরিবর্তন চাই, আমাদের রাজনৈতিক দলগুলোকে সিরিয়াসলি ভাবা দরকার। আমি শুনেছি যে 1টি বা 2টি বড় রাজনৈতিক দল তারা এখনই পরিকল্পনা করছে যে নির্বাচিত শপথ গ্রহণ করার পরে প্রথম 6 মাস তারা কি করবে, সাজেশন চাচ্ছে। আমার কাছে একজন আসছিল, সেই স্বাস্থ্য ব্যবস্থায় প্রথম 6 মাস কি করা দরকার। হ্যাঁ, ভালো, খুবই ভালো। এটা যদি তারা করে থাকে, আমার জ্ঞান মতো তাদের বলেছি, তারা করবে কিনা জানি না। স্বাস্থ্য, কৃষি, আইন শৃঙ্খলা, মানি মার্কেট, এইভাবে কিন্তু যারা নির্বাচনে জয়লাভ করার প্রসপেক্ট নাই তাদেরকেও ভাবা উচিত। কারণ আপনি বিরোধী দল হবেন, তাহলে আপনি বলে 180 দিনের মধ্যে আপনারা এটা করেন না কেন? এবং নির্বাচনের পরেই বলে দেওয়া উচিত যে 180 দিনের মধ্যে আপনি এটা করবেন। আর যারা নির্বাচনে জয়লাভ করবে তারাও পাবলিকলি বলবে যে আমি 180 দিন 6 মাস আমরা এই কাজগুলো করব। যাই হোক, মিলন দিবসে আপনারা যারা এসছেন, খুবই ছোট পরিসরের আলোচনা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে আরও দেখা হবে। সবাই ভালো থাকবেন।